হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস 10-এর যে রাসায়নিক গণনা চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে কোন ধরনের অঙ্কগুলো তোমাদের 2025-এর জন্য ইম্পর্টেন্ট এবং 100% তুমি এই ধরনের অঙ্কই পাবে, কমনযোগ্য অঙ্ক কোনগুলো সেইগুলো আমরা আলোচনা করব আজকের ক্লাসে। তো আগের ক্লাসে আমরা এমসিকিউ এবং এসএ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক যে প্রশ্নগুলো হয় সেইগুলো নিয়ে আমরা আলোচনা করে নিয়েছি। তো আজকে আমরা দেখব এই যে রাসায়নিক গণনা মানে বুঝতে পারছো যে সেখানে কি হবে, অঙ্কই পরীক্ষাতে আসে মেনলি, ঠিক আছে। তো কি কি অঙ্ক অর্থাৎ কোন ধরনের অঙ্ক পরীক্ষাতে আসে এবং 100% কমন তুমি পাবেই মাধ্যমিক 2025-এর জন্য, ঠিক আছে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ মাধ্যমিক 2025-এ তুমি ধরে রাখো যে এই ধরনের অঙ্কই থাকবে, ঠিক আছে। অর্থাৎ তোমাকে হয়তো নাম্বারিংটা পাল্টে দিল, অর্থাৎ এখানে 17 জায়গায় হয়তো 20 দিয়ে দিল, এইভাবে তোমাকে হয়তো ডেটাগুলো পাল্টে দিতে পারে, কিন্তু টাইপটা কি থাকবে, সেম থাকবে, ঠিক আছে। তো চলো আজকে আমাদের যে টার্গেট সেটা হচ্ছে যে গাণিতিক প্রশ্নগুলো, অর্থাৎ 100% কমনযোগ্য কোন ধরনের অঙ্ক রয়েছে ইম্পর্টেন্ট এই গাণিতিক রাসায়নিক গণনা যে চ্যাপ্টারটা রয়েছে সেইগুলো আমরা দেখব, ঠিক আছে। তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা কি বলেছে দেখো, যে 17 গ্রাম H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাস ক্লোরিন দ্রবণে চালনা করলে কত গ্রাম সালফার অধক্ষিপ্ত হবে, ঠিক আছে। অর্থাৎ 17 গ্রাম H2S গ্যাস ক্লোরিন দ্রবণে চালনা করলে কত গ্রাম সালফার অধক্ষিপ্ত হবে। তো প্রথমে আমাকে কি করতে হবে, বিক্রিয়াটাকে জানতে হবে, ঠিক আছে। তাহলে এখানে H2S এর সাথে কি বিক্রিয়া করছে, ক্লোরিন বিক্রিয়া করছে, ঠিক আছে। দ্রবণের মধ্যে চালনা করছে মানে কি, ক্লোরিনের মধ্যে চালনা করছি, তার মানে কি এখানে ধরে রাখো Cl2 প্লাস H2S, ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড। এখান থেকে উৎপন্ন কি হবে দেখো, HCl উৎপন্ন হবে, HCl, আর তার সাথে কি হবে, সালফার উৎপন্ন হবে। এখানে দেখো দুটো ক্লোরিন আছে, তার মানে কি আমি কি করবো, এখানে দুটো বসিয়ে দেবো। তাহলে এখানে দুটো হাইড্রোজেন ছিল, দুটো হাইড্রোজেন, দুটো ক্লোরিন, দুটো ক্লোরিন, এখানে সালফার একটা, সালফার একটা, ঠিক আছে। তাহলে ব্যালেন্স হয়ে গেছে। এবার আমরা দেখব এইটা কত হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আমাকে কি বলেছে, কত গ্রাম সালফার অধক্ষিপ্ত হবে, ঠিক আছে। অর্থাৎ এই যে H2S থেকে কত কি হচ্ছে, সালফার উৎপন্ন হচ্ছে, অধক্ষিপ্ত কতটা হবে সেইটা আমাকে বার করতে হবে। তো এখানে দেখো এটাকে যদি আমরা হিসেব করি তাহলে কত পাবো, এখানে একটা হাইড্রোজেনের জন্য এক, আর দুটোর জন্য কি হচ্ছে 2 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, প্লাস সালফার কত 32, ঠিক আছে। এটা যোগ করলে পরে আমরা কি পাবো, 34 পাবো। সালফার কত 32, তাহলে 34 থেকে কি হচ্ছে 32 উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ 32 অধক্ষিপ্ত হচ্ছে। তাহলে 17-এর জন্য কত হবে, 34 গ্রাম H2S অধক্ষিপ্ত করে, অধক্ষিপ্ত করে কত গ্রাম সালফারকে, 32 গ্রাম সালফারকে, ঠিক আছে, 32 গ্রাম সালফারকে, ঠিক আছে। তাহলে একে কত করবে, একে করবে 32/34, ঠিক আছে। তাহলে 17-তে কত করবে, 17-তে করবে 32/34 ইন্টু 17, তাহলে 17 দুগুণে 34, আর এটা হয়ে যাচ্ছে 16, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত, 16 গ্রাম। তাহলে 16 গ্রাম সালফার কী হবে, অধক্ষিপ্ত হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কী হয়ে যাচ্ছে, 16 গ্রাম। ক্লিয়ার হয়েছে। তাহলে তোমাকে শুধুমাত্র এটা জানতে হবে, বিক্রিয়াটা, বিক্রিয়া থেকে কী উৎপন্ন হচ্ছে সেইটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। তাহলে এই দুটো জিনিস জানলে পরেই তোমার কী হয়ে যাচ্ছে, অঙ্কটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার এখানে ধরে নাও যে তোমাকে 17-র জায়গায় তোমাকে এখানে 34 দিয়ে দিয়েছে, 34 দিয়েছে, তাহলে কত উৎপন্ন হতো বলো। তাহলে এখানে দেখো যে এটা কি আছে, 34ই রয়েছে, তাহলে 34-এর জন্য কি হচ্ছে, 32 তৈরি হচ্ছে। তাহলে একে কত হবে, 32/34, ঠিক আছে। তাহলে এখানে কত বলে দিয়েছি, 34 বলে দিয়েছি। যদি আমরা 34 নিয়ে নিই তাহলে 34-এর জন্য কত হবে, 32/34 ইন্টু 34, ঠিক আছে। তাহলে 34 34 কেটে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে কি 32 গ্রাম। তাহলে এইটা যদি আমরা 34 গ্রাম H2S নিই তাহলে সেখান থেকে সালফার কত অধক্ষিপ্ত হবে, 32 গ্রাম, ঠিক আছে। তাহলে এইভাবেই তোমাকে কি করতে পারে, ডেটাটা পাল্টে দিতে পারে, কিন্তু বাকিটা সেম থাকবে, ঠিক আছে। অর্থাৎ ধরনটা কী হবে, সেম থাকবে। ক্লিয়ার হয়েছে। চলো পরের অঙ্কটা দেখে নিই। পরের অঙ্কটাতে কি বলেছে দেখো, যে অঙ্কটাকে যদি আমরা পড়ি, আগে অঙ্কটাকে পড়ে নাও, যে 15.9 গ্রাম কপার সালফেট ও 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে, ঠিক আছে। অর্থাৎ কী কী বিক্রিয়া করছে, 15.9 গ্রাম, সরি এটা 9 গ্রাম কি হচ্ছে, কপার সালফেট, ঠিক আছে, কপার সালফেট,
এইটা বিক্রিয়া করছে, এইটার সাথে আর কে আছে যুক্ত হয়ে? সোডিয়াম কার্বনেট যুক্ত রয়েছে, ঠিক আছে। অর্থাৎ 10.6 গ্রাম কি হচ্ছে? সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে, ঠিক আছে। তাহলে এরা পরস্পরে বিক্রিয়া করলো, দিয়ে উৎপন্ন করছে কত? 14.2 গ্রাম সোডিয়াম সালফেট এবং 12.3 গ্রাম কপার কার্বনেট উৎপন্ন করে। দেখাও যে এই তথ্যগুলো রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ সমর্থন করে। ভরের সংরক্ষণকে কি করছে? সমর্থন করছে, সেটা তোমাকে এখানে দেখাতে বলেছে, ঠিক আছে। তো কিভাবে দেখাবো? তার মানে কি আমরা এইটাকে যোগ করে দেখব কত হচ্ছে। এবং এইখানে কি কি দিয়েছে? 14.2 গ্রাম দিয়েছে সোডিয়াম সালফেট, আর কি দিয়েছে? 12.3 গ্রাম কপার কার্বনেট, ঠিক আছে। তাহলে এই দুটোকে যোগ করব, যদি আমাদের ভরটা কি হয়ে যায়? সেম হয়ে যায়, তার মানে কি বলবো? রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ হয়েছে। তাহলে এটাকে যোগ করো, এটা হয়ে যাচ্ছে 5, এটা হয়ে যাচ্ছে 6, 2, 26.5 গ্রাম। আর এটাতে কত হয়ে যাচ্ছে দেখো? 9, 6, 15, 5, হাতে থাকলো 1, 5 আর 1 6, আর এটা হয়ে যাচ্ছে 2। তাহলে দুটোই সেম হয়ে যাচ্ছে, তার মানে কি এখানে ভরের সংরক্ষণ হচ্ছে, ঠিক আছে। ভরের সংরক্ষণ সমর্থন করে, ঠিক আছে। তাহলে ভরের সংরক্ষণটাকে কি করছে? সমর্থন করছে। ক্লিয়ার হয়েছে? চলো পরের অঙ্কটা দেখে নিই। পরের অঙ্কটাতে কি বলেছে দেখো, যে 9.6 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন। পটাশিয়াম ক্লোরেট কতটা প্রয়োজন সেটা এখানে বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে আগে আমাকে কি করতে হবে? বিক্রিয়াটা জানতে হবে। তাহলে এখানে দেখো যে পটাশিয়াম ক্লোরেট বলেছে, তার মানে কি তার সংকেত কি? KClO3। সেখান থেকে কি হচ্ছে? অক্সিজেন, তাই তো। তাহলে এখানে কি হয়? KCl উৎপন্ন হয়, তার সাথে কি হচ্ছে? অক্সিজেন উৎপন্ন হচ্ছে। এবার আমরা ব্যালেন্স করব। ব্যালেন্স করলে পরে কি দেখো, এখানে 3 রয়েছে, এখানে 2 রয়েছে, তার মানে কি আমি কি করব? এটাকে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে এখানে কত হয়ে যাচ্ছে? 6টা অক্সিজেন হয়ে যাচ্ছে। তাহলে এখানে 3 দিয়ে গুণ করব, আর এখানে 2KCl, তাহলে এখানে 2KCl, তাহলে ব্যালেন্স হয়ে গেল। এবার দেখো যে কি বলেছে, 9.6 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত লাগবে। যখন এইটা 9.6 গ্রাম হবে তখন এইটা কত হবে সেইটা বার করতে বলেছে। তো এটাকে যদি আমরা দেখি তাহলে দেখো প্রথমে আগে এটা কত হচ্ছে দেখো। এইটার জন্য আমরা যদি দেখি তাহলে 2, এটা পটাশিয়াম কত? 39 প্লাস এটা কত হচ্ছে? 35.5 প্লাস 3 গণিত 16। এটাকে যোগ করো, যোগ করলে পরে দেখবে কত আসছে? 348, 245, ঠিক আছে। আর এটা কত হয়ে যাচ্ছে? এটাকে আমরা যদি দেখি তাহলে 16 2 32, 32 × 3 96, ঠিক আছে। তাহলে 96 গ্রামের প্রয়োজন হচ্ছে কত? 245 গ্রাম KClO3, ঠিক আছে। তাহলে 96 গ্রাম অক্সিজেনের জন্য প্রয়োজন কত? 245 গ্রাম KClO3, ঠিক আছে। তাহলে একে কত? একে এখানে একের জন্য বার করো, তাহলে একের জন্য হয়ে যাচ্ছে 245/96, ঠিক আছে। তাহলে 9.6 এর জন্য কত হবে? কত বলেছি? এটা 9.6, তাহলে 9.6 এর জন্য কত হচ্ছে? তাহলে 245/9.6 ইন্টু, সরি এটা 96 হবে, এখানে 9.6 হবে, ঠিক আছে। 9.6, তাহলে এটা কাটাকাটি করো, পড়ে থাকছে কত? 0.1, তাই তো। তাহলে এখানে 10 পড়ে থাকছে, তাহলে 245/10, তাহলে এটা করে যদি আমরা করি তাহলে কত হবে? 24.5 গ্রাম। তাহলে 24.5 গ্রাম কি হচ্ছে? পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন, ঠিক আছে। পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? কত গ্রাম? 24.5 গ্রাম। 24.5 গ্রাম হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার। চলো পরেরটা দেখে নিই। এখানে দেখো কি বলেছে অঙ্কটাতে, 2.5 মল হাইড্রোজেন প্রস্তুত করার জন্য কত গ্রাম অশুদ্ধ জিঙ্ক প্রয়োজন। অশুদ্ধ নমুনায় বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ 80%, ঠিক আছে। 80% এখানে বলে দিয়েছে। তো
তাহলে এই কোশ্চেনটাকে কিভাবে করব, এখানে বলেই যখন দিয়েছে 80% কি রয়েছে, অশুদ্ধ রয়েছে, ঠিক আছে। অর্থাৎ এখানে কি যে পরিমাণটা আমরা পাবো অশুদ্ধ নমুনায় বিশুদ্ধ জিঙ্কের পরিমাণটা কত, 80%, ঠিক আছে। তাহলে এই রকম কোশ্চেন তোমাকে অনেকবার দিয়ে দিবে, এই পরিমাণটা ধরে নেওয়া হয়েছে 88 দিয়ে দিতে পারে, 90 দিয়ে দিতে পারে। তাহলে সেইগুলোর জন্য আমরা কিভাবে কোশ্চেনটাকে করব, আগে প্রথমটা যদি আমরা দেখি কত গ্রাম অশুদ্ধ জিঙ্কের প্রয়োজন সেটা যদি আমরা দেখি, তাহলে এখানে দেখো 2.5 মল হাইড্রোজেন প্রস্তুত করার জন্য, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে হাইড্রোজেন প্রস্তুত করতে জিঙ্কের প্রয়োজন হচ্ছে। তাহলে এখানে যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা তোমাকে আগে জানতে হবে। বিক্রিয়াটা কি হচ্ছে, যে জিঙ্কের সাথে H2SO4 বিক্রিয়া, ঠিক আছে। এখানে কি উৎপন্ন হয়, ZnSO4 উৎপন্ন হবে এবং তার সাথে কি হচ্ছে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ক্লিয়ার হয়েছে। তাহলে জিঙ্ক কত, এখানে আমরা কি জানি 65.5, তার সাথে এখানে হাইড্রোজেন কত, 2 গ্রাম, ঠিক আছে। তাহলে 65.5 গ্রামের জন্য কি হচ্ছে, 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তাহলে 2 গ্রাম H2 গ্যাস, ঠিক আছে। এটাকে উৎপন্ন করতে কত লাগছে, 1 মোল যে জিঙ্কের প্রয়োজন হচ্ছে সেটার পরিমাণটা কত, 65.5, যেটা কি হচ্ছে সেটাই তো আমাদের 1 মোল, তাই তো। তাহলে এখানে দেখো হচ্ছে এই 2 গ্রামটা কত, 1 মোল হাইড্রোজেন, 1 মোল হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে কত হচ্ছে, জিঙ্কের পরিমাণটা কত, 65.5 গ্রাম, ঠিক আছে। 1 মোল হাইড্রোজেন প্রস্তুত করার জন্য কি হচ্ছে, 65.5 গ্রাম আমার কি হচ্ছে, জিঙ্কের প্রয়োজন হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে এখানে কত বলে দিয়েছে, 2.5 মোল হাইড্রোজেন বলে দিয়েছে। তাহলে 1-এর জায়গায় আমাদের কি হয়ে যাচ্ছে, 2.5 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে 2.5 মোল হাইড্রোজেনের জন্য কত প্রয়োজন হবে, এটাকে আমরা গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে এটাকে গুণ করে দাও, 65.5 ইন্টু 2.5, তাহলে এখানে কত হয়েছে, 5 5 25, 75, 163.75 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 163.75 গ্রাম আমাদের কি হচ্ছে, জিঙ্কের প্রয়োজন হচ্ছে। যখন 1 মোল ছিল তখন কত হয়ে যাচ্ছে, এইটা 2 মোলের জন্য ডবল করে দাও, আর এখানে 0.5 রয়েছে, তাহলে 0.5-এর জন্য কত হয়ে যাচ্ছে, 163.75 গ্রাম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো যে 80% কি বলে দিয়েছে, অশুদ্ধ নমুনায় বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ কত, 80%, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে যদি আমরা দেখি পুরোটাকে, তাহলে কি পাবো, যে 80 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকে 100 গ্রাম অশুদ্ধ জিঙ্কের মধ্যে, তাই তো, অশুদ্ধ জিঙ্কের নমুনায়, তাই তো। অর্থাৎ তুমি একটা যখন 100% কোনো একটা নমুনা নিয়েছো জিঙ্ক যুক্ত, সেই জিঙ্কে যে নমুনাটা রয়েছে সেইটাতে জিঙ্কের পরিমাণটা কত, 80%, আর বাকিটা কি, বাকিটা তো আমাদের অশুদ্ধ, তাই না। বাকিটা হয়তো কাদা ধুলো বালি এগুলো সব লেগে রয়েছে। তাহলে সেগুলোকে বাদ দিয়ে আমরা পিওর যে জিঙ্কটা পাবো, বিশুদ্ধ জিঙ্ক, সেটা কত, 80% বলে দিয়েছে। তার মানে 100-তে আমাদের কত পাবো, 80 পাবো। তাহলে সেটাই আমরা লিখলাম যে 80 গ্রাম পাওয়া যায় কি, 100 গ্রাম অশুদ্ধ জিঙ্কের মধ্যে, ঠিক আছে। তাহলে 100 গ্রাম যদি অশুদ্ধ কোনো জিঙ্কের নমুনা নিই, নমুনা কথাটা অবশ্যই লিখবে, নমুনার মধ্যে কত রয়েছে, 80 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকে, ঠিক আছে। তাহলে এবার এই যে যেটা পরিমাণটা উৎপন্ন হচ্ছে এর মধ্যে কতটা থাকবে সেটা বার করতে হবে। তাহলে এখানে দেখো হচ্ছে 1-এর জন্য কত হবে, 1-এর জন্য হয়ে যাচ্ছে 100/80, ঠিক আছে। তাহলে 163.75-এর জন্য কত হবে, 100/80 ইন্টু 163.75, ঠিক আছে। এবার এটাকে কাটাকাটি করো, কাটাকাটি করলে পরে দেখবে যে এর পরিমাণটা কত আসছে, 204.69 গ্রাম, ঠিক আছে। 204.69 গ্রাম অশুদ্ধ জিঙ্কের নমুনা, ঠিক আছে। তাহলে এই নমুনাটা পরিমাণটা কত, এইটা। তাহলে এতটা পরিমাণে যদি আমরা কোনো একটা নমুনা নিই, সেই নমুনার মধ্যে বিশুদ্ধ যে জিঙ্কটা থাকবে সেটা কত হচ্ছে, 163.75 গ্রাম আমি কি পাবো, বিশুদ্ধ জিঙ্ক পাবো। ক্লিয়ার হয়েছে। তাহলে অশুদ্ধ জিঙ্কের পরিমাণটা কত, এইটা, কিন্তু এর মধ্যে 80% কি রয়েছে, পিওর
আমার বিশুদ্ধ জিঙ্ক রয়েছে সেটার পরিমাণটা কত 163.75 গ্রাম। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে ধরে নেওয়া হয়েছে তোমাকে এখানে বলে দিয়ে হয়েছে 88%, 80%, ঠিক আছে? 88% কি রয়েছে, বিশুদ্ধ জিঙ্কের পরিমাণটা হচ্ছে 80%। অর্থাৎ এখানে 100 গ্রাম যদি তুমি নমুনা নাও সেখানে কি রয়েছে 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পাবে। তাহলে এখানে আমরা কি করব, 80 জায়গায় 88 করে দিয়ে কাটাকাটি করে দেখব কত আসছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেনটাতে কি বলেছে দেখো, যে কি পরিমাণ মার্বেল পাথরকে লঘু HCl দ্বারাই সম্পূর্ণ বিক্রিয়া ঘটালে এসটিপিতে 33.6 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, অর্থাৎ কি পরিমাণ মার্বেল পাথরকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারাই সম্পূর্ণ বিক্রিয়া ঘটালে এসটিপিতে 33.6 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে করব, প্রথমে আগে দেখব নেব সমীকরণটা কি হচ্ছে, অর্থাৎ বিক্রিয়াটা কি হচ্ছে। তাহলে এখানে দেখো হচ্ছে মার্বেল পাথরকে কি হচ্ছে HCl এর সাথে বিক্রিয়া ঘটাতে হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট এর সাথে কি হচ্ছে বিক্রিয়া করছে HCl, বিক্রিয়া করে কি পাবে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড, এবং তার সাথে কি উৎপন্ন হবে জল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, এবার এটাকে ব্যালেন্স করো, ব্যালেন্স করলে পরে কি হবে দেখো, যেখানে দুটো ক্লোরিন রয়েছে এখানে দুটো করতে হবে, তাহলে দুটো হাইড্রোজেন মিলে গেল, ব্যাস, আর কিছু করতে হবে না। ঠিক আছে, তাহলে এটা কত রয়েছে 1 মোল রয়েছে, এটা 1 মোল, এটা 2 মোল। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে 1 মোল বলতে কত বোঝাচ্ছে, এটাকে যদি আমরা পারমাণবিক ভরটা বার করি, পারমাণবিক ভরটা বার করলে কত পাবো, ক্যালসিয়ামের 40, কার্বনের কত হচ্ছে 12, আর অক্সিজেনের হচ্ছে 16, তাহলে 3 × 16, 3 × 48, 48, আর এদিকে হচ্ছে 88, 12, 90, 100, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 100 গ্রাম। ক্লিয়ার হয়েছে? আমাকে কি বলেছে যে এসটিপিতে এত লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এটাও কত রয়েছে 1 মোল রয়েছে, 1 মোলের মধ্যে কত থাকে 44 গ্রাম থাকে। ঠিক আছে, তাহলে এই যে 44 গ্রাম সেটা কত 22.4 লিটার, তাই তো 22.4 লিটার। 1 মোলের মধ্যে কি থাকে আমার এসটিপিতে 22.4 লিটার আয়তনে থাকে, তাই তো এসটিপিতে আয়তনটা কত 22.4 লিটার। তাহলে এখানে দেখো যে যদি আমরা আয়তনটা বার করি দেখি তাহলে কি পাবো, এসটিপিতে কি হচ্ছে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 100 গ্রাম CaCO3 থেকে, তাই তো ক্যালসিয়াম কার্বনেট থেকে তো পাওয়া যাচ্ছে। তাহলে এখানে দেখো যে একে কত পাওয়া যাবে, এখানে তুমি 100/22.4, তাহলে 33.6 কত হবে, 33.6 কত হবে, এখানে আমরা কি করব 100/22.4 ইন্টু 33.6। ঠিক আছে, এবার এটাকে কাটাকাটি করো, কাটাকাটি করলে পরে কি আসবে 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে তোমরা হয়তো এখানে বুঝতে পারবে না যে মার্বেল পাথর বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ যদি আমরা মার্বেল পাথরটাকে নিই, মার্বেল পাথর বলতে কি বোঝাচ্ছে সেটা হয়তো তোমাদের একটু অসুবিধা হবে, বুঝতে পারবে না। তো এখানে মার্বেল পাথর মানে কি ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেটটা কি হচ্ছে লৌহ HCl এর দ্বারা বিক্রিয়া করছে, বিক্রিয়া করার পরে কি হচ্ছে এভাবে আমরা কি করলাম এইটা দেখলাম। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, যেটা কত 1 মোল। তাহলে 1 মোলের মধ্যে কত থাকবে 22.4 লিটার থাকবে, তাই তো। তাহলে 22.4 লিটার উৎপন্ন হচ্ছে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে। ঠিক আছে, তাহলে 33.6 লিটার যদি আমরা নিই তাহলে তার জন্য কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের প্রয়োজন সেটা যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা সিম্পল ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি যে 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের প্রয়োজন। ঠিক আছে, চলো পরেরটা দেখে নিই। পরেরটাতে কি বলেছে দেখো, যে 1.7 গ্রাম ভরের একটি গ্যাসের এসটিপিতে আয়তন 2.24 লিটার, ওই গ্যাসটির বাষ্প ঘনত্ব কত। এখানে বাষ্প ঘনত্ব চেয়েছে, তাহলে কিভাবে বার করব, দেখো যে এসটিপিতে আমরা কি জানি যে 22.4 লিটার কি হচ্ছে 1 মোলের মধ্যে থাকবে, তাই তো। তাহলে এসটিপিতে 22.4 লিটার কি হচ্ছে 1 মোলের মধ্যে থাকছে।
তাহলে এখানে বলে দিয়েছে দেখো যে 2.24 লিটার 1.7 গ্রাম, ঠিক আছে। তাহলে 2.4 গ্রাম যদি আমরা লিখি এসটিপিতে 2.24 লিটার, গ্যাসের ভর কত? গ্যাসের ভর কত? 1.7 গ্রাম বলে দিয়েছে এখানে, ঠিক আছে, 1.7 গ্রাম। তাহলে একের জন্য কত হবে? একের জন্য হয়ে যাচ্ছে কত? 1.7 বাই 2.24। এবার 22.4 জন্য কত হবে? 1.7 বাই 2.24 গুণিত 22.4। এটাকে কাটাকাটি করো, কাটাকাটি করলে পরে এখানে পড়ে থাকছে কত? 10 17, ঠিক আছে। তাহলে 17 গ্রাম, 17 গ্রাম। তাহলে এই যে 17 গ্রাম, এটাতে কত থাকছে? 22.4, তার মানে কি এটাই এক মোল, ঠিক আছে। তাহলে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়? এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাস যদি আমরা নিই, 1 মোল যে কোনো গ্যাস, ঠিক আছে, যে কোনো গ্যাসের আয়তন কত? 22.4 লিটার, ঠিক আছে। তাহলে 1 মোল গ্যাসীয় পদার্থটির ভর কত? 1 মোল যে গ্যাসীয় পদার্থটির ভর, সেটাই আমরা কত পেলাম? 17 গ্রাম পেলাম, ঠিক আছে। তাহলে এখানে বলো যে গ্যাসটির আণবিক ভর কত হবে? আণবিক ভরটা অর্থাৎ এম কত হবে? এমটাই হচ্ছে কি কত? 17 গ্রাম, ঠিক আছে। তাহলে বাষ্প ঘনত্ব কত হবে বলো? ডি সমান আমরা কি জানি? ডি সমান আমরা কি জানি বলো? ডি সমান হচ্ছে m/2, ঠিক আছে। m সমান 2d আমরা পাই, সেখান থেকে যদি আমরা ডিটা বার করি তাহলে কি হবে? m/2 হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে m এর মানটা কত? 17/2, তাহলে 8 2 16, 7 2 14, ঠিক আছে। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে আমাদের? 8 2 16 8.5 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 8.5 গ্রাম, ঠিক আছে। সরি, এখানে গ্রাম হবে না, আপেক্ষিক ঘনত্ব তো, তাহলে তুলনা করছি, তার মানে কি দুইটি তো ঘনত্ব হচ্ছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 8.5 হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে করলাম? এসটিপিতে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে অঙ্কটাতে বলে দিয়েছে যে 2.24 লিটারের জন্য কত? 1.7 গ্রাম, সেটা বসালাম। তাহলে 1-এর জন্য কত হয়ে যাচ্ছে? 22.4-এর জন্য কত হয়ে যাচ্ছে? আমরা কি জানি যে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত? 22.4 লিটার, 22.4 লিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 17 গ্রামের জন্য কত হচ্ছে? 22.4 লিটার হচ্ছে, তার মানে এটাই হচ্ছে কি 1 মোল। তাহলে 1 মোল যদি আমরা পাই, সেটাই কি হচ্ছে? তার আণবিক ভরটা কত হয়ে যাচ্ছে? 16 গ্রাম, সরি 17 গ্রাম। তাহলে ডিটা কত হবে? 17/2, অর্থাৎ 8.5, 8.5 হয়ে যাচ্ছে, ঠিক আছে, বাষ্প ঘনত্বটা। আশা করি বুঝতে পেরেছো। তো এই ধরনের কোশ্চেন ধরে নাও যে তোমাকে এখানে পাল্টে দিল, 22.4ই বলে দিল, 22.4 বললে পরে কি কত হবে? এখানে এখানে আমাদের কত হয়ে যাচ্ছে? এটা পাল্টে যাবে, ঠিক আছে। এটা 22.4 যদি হয়ে যায়, তাহলে এখানে 1.7 হয়ে যাচ্ছে। তাহলে 1.7টাকে অর্ধেক দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1.7টাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে সেখানে আমরা অ্যান্সার আলাদা পাবো। তাহলে এভাবেই তোমাকে ডেটাটা পাল্টে দেবে, কিন্তু কি থাকবে? অঙ্কটা সেম থাকবে, ঠিক আছে, ধরনটা সেম থাকবে, কিন্তু ডেটাগুলো হয়তো পাল্টে দেবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবো, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ।